বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন ফেডারেশন অফ বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়ন বিএফএজের প্রাক্তন মহাসচিব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার হাসান বিশেষভাবে স্বাগত, প্রথমবারের মতো তৃতীয় মাত্রা। সেই জন্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই 100 দিন শেষ করেছে এবং 100 দিন পূরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বক্তব্য রেখেছেন। সো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই, খুব একটা গুরুত্বপূর্ণ সবসময় 100 দিন না, কিন্তু সবাই তারপরও কাউন্ট করবার চেষ্টা করে সাধারণত রেগুলার গভর্নমেন্টের জন্য, বাট অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবার আমরা দেখলাম যে 100 দিনের প্রচুর কথাবার্তা হচ্ছে। সো কী মনে হয়, কেমন পারফরমেন্স দেখলেন এই 100 দিন সরকারের? ধন্যবাদ আপনাকে। 5, 6, 7, 8 4 দিন দেশে কোনো সরকার ছিল না। তখন আমার কাছে মনে হয়েছে পুরো দেশটা কিন্তু দেশটার উপরে ছাত্র জনতার নিয়ন্ত্রণ ছিল। এখন হচ্ছে তার চাইতে একটু বেশি অনিয়ন্ত্রিত। কোনো জায়গায় নিয়ন্ত্রণ দেখছি না। ধরেন বাজার ব্যবস্থা বলেন, আপনার বলেন, আইন শৃঙ্খলা বলেন, ট্রাফিক জ্যাম বলেন, সর্বত্রই তো আমি নিয়ন্ত্রণের বাইরে দেখতে পাচ্ছি। শুধু একটাই জিনিস আমি রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছি, নির্বাচন কবে হবে, রোডম্যাপ চাই। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার খোলসা করতেছে না, নানাভাবে একটা সন্দেহ সংশয় তৈরি করছে। বিএনপির তরফ থেকে তারা ভাবছে যে হয়তো নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তারা ক্লিন সুইপ করবে। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আমার কাছে যদি আপনি অনুমান করতে বলেন তাহলে আমি বলবো, এতে করে যদি নির্বাচন যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা কমছে, এটা যদি আরও কমতে থাকে তাহলে কিন্তু শেষ পর্যন্ত একটা রাজনৈতিক ভ্যাকুয়ামের তৈরি হতে পারে, যেটা ক্রাইসিস ফোরামে কিন্তু এটা উল্লেখ করেছে। ক্রাইসিস গ্রুপ সেটা তো জানেননি যে সব দেশে যখন ক্রাইসিস থাকে তারা এটা আন্তর্জাতিকভাবে করে। তারা বলছে যে বলেছে যে এই ভ্যাকুয়াম থাকবে না, এখানে 2টা রিস্ক আছে। একটা হলো ফ্যাসিস্টদের উপদ্রব বেড়ে যেতে পারে অথবা আর্মি টেক ওভার হতে পারে। তো আমি কিন্তু এটাকে অমূলক মনে করছি না। আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক শূন্যতা তৈরি হলে তো রাজনৈতিক শূন্যতা থাকবে না, এটা না কোনোভাবে পূরণ হবে। আমি এই দুটো শক্তি আমি লক্ষ্য করতেছি। কারণ হয়তো ফ্যাসিস্ট সরকার রিটার্ন করবে না, কারণ পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট রিটার্ন করছে এটা নাই। তবে এটা ঠিক বলতে পারি যে আমাদের হয়তো আর্মি টেক ওভার হয়ে যেতে পারে। সুতরাং নির্বাচনটা এইটাই আমি বলবো যে বিএনপি যে দাবি আর্মি টেক ওভারের কথা বলছেন, বৈশ্বিক বাস্তবতা কি আর্মি টেক ওভারের কোনো সুযোগ এখন আর আছে? অন্তত বাংলাদেশের মতো দেশে যেখানে গত কয়েক বছর ধরে ডেমোক্রেসি এই শব্দ দেশের ভেতর থেকে উচ্চারিত হচ্ছে, সারা পৃথিবীর যারাই পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের কথা বলে তারা ভোটের জন্য, গণতন্ত্রের জন্য চাপ দিয়েছে। কারো সুযোগ আছে কোনো আপনি ধরেন একদম আর্মি গভর্নমেন্টকে সমর্থন করা? না, আপনি ধরেন আর্মি পুরোপুরি টেক ওভার নাইবে করলো, ধরেন এই ধরনের একটা ন্যাশনাল গভর্নমেন্ট থাকলো, আর্মির ব্যাকিং থাকলো, এরকম হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এরা যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে নির্বাচন না করে, নির্বাচিত কোনো জনগণের কোনো প্রতিনিধির কাছে ক্ষমতা না দেয়, এটা যদি অনির্দিষ্টকালের জন্য ডিলে হয়ে যায়, তাহলে তো এই ভ্যাকুয়াম তৈরি হবে এবং ভ্যাকুয়াম তো পূরণ হবে। ভ্যাকুয়াম পূরণের তো বাংলাদেশের রাজনীতিতে আর কোনো শক্তি আমি দেখতে পাচ্ছি না। এই ফরম্যাটেই চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা হলো আমার অনুমান। সুতরাং আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার, ধরেন এই যে কয়েকটা টেলিভিশন পত্রিকা বাংলাদেশের, এই কালকেও দেখলাম বণিক বার্তায় সাক্ষাৎকার দিল প্রধান উপদেষ্টা, সেখানে ওই ঘুরাঘেরা একই কথা, সংস্কার হলে আমরা একদিনও থাকতে চাই না, সংস্কার না চাইলেও আছে, ঠিক আছে রাজনৈতিক দল না চাইলেও ইলেকশন দিয়ে দেবো। কিন্তু ওনারা রোডম্যাপ দিচ্ছেন না, ওনারা কোনোভাবেই বলছেন না যে এত দিনের ভিতরে, ঠিক আছে রেড ম্যাপ দেন না টেন্টেটিভ,
তারপরে 6 মাস 1 বছর বাড়ার টাইম সমস্যা নাই, কিন্তু ওই দিক থেকে দিচ্ছে না। এদিকে বারবার বিএনপি এটা রাজনৈতিক দল, বড় দল, হয়তো ইলেকশন হলে তারাই মেজরিটি পাবে, এই জন্য বারবার প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু বলছে যে নির্বাচন দরকার। এতে করে বিএনপির সম্পর্কে বলা হচ্ছে যে নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। অস্থিরের তো ব্যাপার না, কারণ বিএনপি তো আর মিশনারিজ পার্টি না যে বিএনপি তো রাজনীতি করে, সংগঠন আছে, তারা তো ক্ষমতায় গিয়ে দেশ সেবা করবে, এজন্যই তো রাজনৈতিক দল। এখন যদি মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, একটা মাঝে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, আন্দোলনে সরকার পালায় গেছে, প্রধানমন্ত্রী পালায় গেছে, রাজনৈতিক দল পুরো গায়েব হয়ে গেছে, সেখানে একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার আসছে। তো তারা তো একটা মিনিমাম সংস্কার করে, ঠিক আছে, সংস্কার কি আপনি যদি বলেন, এটা একটা বৈধতার প্রশ্ন। আপনি বর্তমান যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তার কাছে ওত নিলেন, ওত নেওয়ার সময় অনুষ্ঠানে তো আমি ছিলাম, যে সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার করে ওত নিলেন, তাহলে সেই সংবিধান সংস্কার করবেন কীভাবে? তাহলে তো আপনার ওত ভঙ্গ হয়, তাহলে তো আপনি থাকেন না, আপনি তো সরকারে থাকেন না, ওত ভঙ্গ হয়। তারপরেও একটা জন আকাঙ্ক্ষা আছে, কারণ আমরা আর কত রক্ত দেব, হ্যাঁ, স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে কতবার। এই জন্য একটা সংস্কার, মিনিমাম একটা নির্বাচনের যে সংস্কার, সেটা করে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনার নির্বাচন দিয়ে দিক। এখানে যে সংস্কারটা আসা উচিত ছিল সেটা আলোচনায় কখনো আসে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয় নাই, ছাত্রদের পক্ষ থেকে উত্থাপন করা হয় নাই, রাজনৈতিক দল থেকে উত্থাপন করা হয়। ধরেন এই রাজনৈতিক ইলেকশন হলো, রাজনৈতিক দলের ভিতরেই কোনো দল ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেল, এই রাজনৈতিক দলের ভিতরে কি গণতান্ত্রিক চর্চা আছে? তাহলে তারা যদি ক্ষমতায় যায়, তারা যদি এখন যা মুখে বলতেছে এই কথা না রাখে, যেমন 3 দলের হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 জোট, তো তখনকার আন্দোলন সব সব সিগনেচার করে জনগণের কাছে কমিটমেন্ট করেছিল, কিন্তু কেউ তো কথা রাখে নাই। এখন নির্বাচনের আগে এই জন্যই বলা হয় যে সংস্কারটা ম্যান্ডেটরি, কিন্তু সংস্কারটা দরকার হচ্ছে নির্বাচনী ব্যবস্থা এবং আপনার রাজনৈতিক দলের মধ্যেও আপনার সংস্কার দরকার, সেটা তো হচ্ছে না। তো সুতরাং এইসব দলই যদি আপনার ক্ষমতা যায়, তারা তো তাদের মতো করে দেশ চালাবে, সেখানে কতটুকু কমিটমেন্ট রাখবে এটা তো বলা মুশকিল। মিস্টার হাসান, ধন্যবাদ আপনাকে। প্রথমে এই চ্যানেলে তৃতীয় মাত্রায় প্রথমবারের মতো আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সহ আলোচক এবং যারা শুনছেন। আমরা এমন একটি পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকাল সরকারের যাত্রা শুরু হয়েছে। বিগত সরকার আমরা দেখেছি যে এই দেশের সমস্ত অর্থনীতিকে লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ফুকলা বানিয়ে রেখে গিয়েছে। পাশাপাশি যে গণতান্ত্রিক একটি বাংলাদেশ, যেটা আমরা তরুণরা সবসময় স্বপ্ন দেখি, সেই গণতন্ত্রকে বারবার হত্যা করা হয়েছে 14, 18, 24 নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। এবং নিরপেক্ষ ভোটের যে ব্যবস্থা ছিল 11তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, এরকম একটি বাংলাদেশে ছাত্ররা যদিও একটি ভিন্ন একটি কারণ নিয়ে আন্দোলনের সূত্রপাত করেছিল, কিন্তু পরবর্তী সময়ে এদের মানুষের যে জন আকাঙ্ক্ষা এবং ছাত্রদের উপরে যে সরকারের হত্যাযজ্ঞ, এই দুয়ে মিলিয়ে যেই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, এই সরকারের কাছে প্রত্যাশা বেশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা এই বিগত 100 দিনে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনকে ঠিক করতেই এখনও সরকার পুরোপুরিভাবে সফল হতে পারেনি, যেই কারণে দেশে আইন শৃঙ্খলা এবং আমরা যারা তৃণমূল পর্যায়ে কাজ করি আমরা দেখেছি যে মাদকের বিস্তার এত ভয়াবহ, কারণ পুলিশের সদস্য সংখ্যা সংকটের কারণে কোনো কিছুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এবং বাজার পরিস্থিতি মনিটরিং, যদিও প্রধান উপদেষ্টা দেখলাম উনি একাধিক বন্যা এবং যে এই ডলার রেটকে কারণ হিসাবে উনি ব্যাখ্যা করেছেন। তো যত যাই হোক আমাদের বাজার পরিস্থিতি খুবই সংকটের মধ্যে আছে। তো আমি যেহেতু রাজনীতি করি, মানুষের অবস্থা বোঝার জন্য আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করি যে ওএমএসের ট্রাকের লাইন কত দীর্ঘ। তো গতকালকে একটা দেখলাম যে এক জায়গায় ট্রাক দাঁড়িয়ে আছে, ওইখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে একটু প্রশস্ত জায়গায় সুপ্রশস্ত জায়গায় ট্রাকটা সরিয়ে নেওয়ার জন্য ট্রাকটা যখন সরাচ্ছিল তখন ট্রাকের পিছনে লোকজনের যে দৌড়, এতে বোঝা যাচ্ছে যে মানুষ অনেক কষ্টে আছে। মানুষ এই ওএমএসের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য তারা
এই নির্ধারিত মূল্যে কেনার জন্য মানুষের আগ্রহ, এতে বোঝা যায় যে মানুষের কতটা কষ্টের মধ্যে আছে। নয়তো এইভাবে ট্রাকের পিছনে দৌড়ে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে তারা দৌড়াচ্ছিল। তো যে কথাগুলি আজিজ ভাই বলছিলেন যে এই সরকার পরিচালনা করতে গিয়ে তাদের মাঠ পর্যায়ে তাদের যে সমর্থনের জায়গা, যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তাদের কিন্তু সেই প্রতিনিধিত্বশীল, জনগণের প্রতিনিধিত্বশীল অংশ নাই, যে কারণে ওনাদের এই কাজগুলি করতে অনেক সমস্যা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এই যে ব্যর্থতাগুলি সামনে চলে এসেছে এই সমস্যাগুলি ওনাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। তাই রাজনৈতিক সরকার বলবো না, নির্বাচিত সরকার যারা জনগণের প্রতিনিধিত্বশীল, যেই জনগণ তাদের মতামতের ভিত্তিতে কোনো রাজনৈতিক দলকে তাদের সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, তারা কিন্তু মনে করে যে এই সরকারের সফলতা ব্যর্থতা আমাদের সফলতা ব্যর্থতার সাথে মিলেমিশে আছে। সেই জন্য তারা এই সরকারের সফলতার জন্য মাঠ পর্যায়ে একটা কার্যকর ভূমিকা রাখে। তো এই সরকারের এই ধরনের কোনো মানে আমি বলবো সমর্থক গোষ্ঠী বা ওই ধরনের মানে কার্যকর কোনো সমাজের ওই রকম সক্রিয় কোনো অংশীদার নেই। এটা একটা বড় কারণ এই সমস্ত ক্ষেত্রে সফল না হওয়ার জন্য। তো এই সরকার যে একটা সংশয়, আমরা ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশ, আগামী দিনে নির্বাচন কবে হবে, তরুণদের মধ্যে যে ভোট না দিতে পারার যে একটা আক্ষেপ, যে যন্ত্রণা, আগামী দিনে সুষ্ঠু একটি ভয়হীন পরিবেশে তারা ভোট প্রদানের মধ্য দিয়ে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে, এরকম একটি পরিবেশ তারা তৈরি হবার সম্ভাবনা দেখে আমরা এরকম একটি পরিস্থিতি মোকাবেলা করেছি ১/১১ সরকারের সময়। সরকার ১১ই জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর কোনো রোডম্যাপ ছিল না যে কবে তারা নির্বাচন দিবে, কবে বিদায় নেবে। এর জন্য কিন্তু আপনি স্মরণ করে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র আন্দোলনকে, ছাত্র বিদ্রোহেরকে কেন্দ্র করে ২২শে আগস্ট রাতে তৎকালীন প্রধান উপদেষ্টা ডিসেম্বর ২০০৮-এর মধ্যে নির্বাচন দিয়ে সরকার বিদায় নেবে, ঘরোয়া রাজনীতি ধীরে ধীরে উন্মুক্ত করা হবে, এভাবে কিন্তু একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। আমি জানি না ওনারা কি এই ধরনের একটি পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন কিনা, নাকি মানে ওনারা কি চিন্তা করছেন। ওনাদের অবশ্যই রাষ্ট্রের স্বাভাবিকতা বা আগামী দিনে যে তরুণদের মধ্যে যে সংস্কারের যেই আকাঙ্ক্ষা, আমরা সেই সংস্কারকে ৩টি ধাপে ভাগ করতে পারি। যে একদম ইমিডিয়েট সংস্কার আমাদের কি কি প্রয়োজন এবং সেটা করতে আমাদের কতদিন লাগবে, আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বা মধ্যবর্তী মানে সময় কীরকম লাগবে, বা দীর্ঘমেয়াদী কী কী সংস্কার। এই জন্য আমরা অত্যাবশ্যক এই সংস্কারগুলি করে বাকি সংস্কারগুলি সুপারিশ আকারে আগামী দিনে যারাই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক তাদের জন্য রেখে যাওয়া। এবং যেহেতু আমি আমার দল বিএনপির কথা বলবো, যেহেতু বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, বিএনপি বলছে সংবিধানের কোনো ধারা সংশোধন করতে গেলে গণভোটের পুনঃপ্রবর্তন করবে, অর্থাৎ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন যদি করে আবার চেঞ্জ করার সুযোগ নাই গণভোট ছাড়া। পাশাপাশি বিএনপি বলছে যে কেউ পরপর দুবার প্রধানমন্ত্রী হবার পরেও আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই যে বিএনপি যে অঙ্গীকারগুলি করছে জাতির সামনে ৩১ দফা, তারা কতটুকু বাস্তবায়ন করলো এবং অঙ্গীকার রক্ষা করবে তার গ্যারান্টি কি? গ্যারান্টি এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার তাদের জবাবদিহিতার অধীনে চলে আসতে হবে। কারণ বিএনপি তো অতীত অনেক, ওই যে সাজিজ বললেন যে ৩ জোটের রূপরেখা, অনেক অঙ্গীকার হতো বিএনপি, আওয়ামী লীগ যেমন করেনি, বিএনপিও তো অনেক অঙ্গীকার রক্ষা করেনি, ক্ষমতা গিয়ে ভুলে যায়। তো তখন তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না, বিএনপি তো তখন আন্দোলনের কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচিত হয়ে বিএনপি অনেক অঙ্গীকার রক্ষা করেনি, তার ম্যানিফেস্টোতে অনেক কথা ছিল যেগুলো সে ফলো করেনি। যে ভবিষ্যতে করবে সেই গ্যারান্টিটা কি? আপনি একটা জিনিস দেখেন, আপনি এই বিগত সরকার প্রায় ১৫ বছর ক্ষমতায় ছিল, তারা অনেক কিছু বাস্তবায়ন করতে পারে নাই। ৫ বছর মেয়াদে হয়তো সব কিছু বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে অঙ্গীকারের অংশ হিসাবে ২০০১ থেকে ৬ পর্যন্ত র্যাবের যে ভূমিকা ছিল তখন সন্ত্রাসের বিরুদ্ধে, এটা নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না। বিএনপি দুর্নীতি দমন ব্যুরোকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন হিসাবে প্রতিষ্ঠা করেছিল দুর্নীতির বিরুদ্ধে। কারণ আমরা জানি যে ২০০১ সালে ৯৬ থেকে ২০০১-এর আওয়ামী লীগের শাসনামলে শেষ বছরে এসে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এই জন্য বিএনপি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল, স্বাধীন একটি কমিশন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই এই কৃষকদের ঋণ মকুব করা, ছাত্রীদের বিনা বেতনে অধ্যয়নের যে কমিটমেন্টগুলি করেছিল সবগুলি বাস্তবায়ন করেছিল। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করার কথা এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার জন্য সেটি গঠন করেছিলেন। তো এরকম অনেক কমিটমেন্টই বিএনপি রক্ষা করেছে। আমি বলবো যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে,
কমিটমেন্ট যদি বিএনপি রক্ষা করতে ব্যর্থ হয় বা যদি না করে ইচ্ছাকৃতভাবে, জনগণের হাতে তো অন্ততপক্ষে 5 বছর পর তো সুযোগ রয়েছে তার সেই জবাবদিহিতা নেওয়ার। এবং এভাবে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমি মনে করি যে এই দেশ একটা পর্যায়ে সংশোধনের পথে চলে আসবে। একমাত্র সলিউশন হচ্ছে ক্যাটাগরি আউট আপনার মতে। মিস্টার এম এ আজিজ, আপনি শুনছিলেন এবং আপনি নিজেও সংস্কারের কথা বলছিলেন, আবার নির্বাচনের কথাও আপনি বলছেন সেটাও করতে হবে। এখন আলোচনা বা বিতর্ক নির্বাচন আগে না সংস্কার আগে? কি সংস্কার আসলে নির্বাচনের হবে? নির্বাচনের ব্যবস্থাটা যদি সংস্কার করা যায় তাহলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আর সংবিধান সংস্কারটা দরকার এই জন্যেই যে রাজনৈতিক দলগুলোকে কিছুটা বাইন্ডিংসে আনা, কারণ রাজনৈতিক দলরা কমিটমেন্ট রক্ষা করে না। সংবিধানে যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে এটা অন্তত পক্ষে একটা লিগ্যাল বাইন্ডিংসে তারা পড়ে। কারণ আপনি আমি যদি সংবিধানের বাইরে কোনো সরকার যায় বা কেউ যায়, অন্তত পক্ষে আদালতে যেতে শরণাপন্ন হতে পারবো। এই জন্যে এই দুটো সংস্কার করেই আমার মনে হয় নির্বাচনের দিকে যেতে পারে। নির্বাচন দিয়ে যেটা আপনার বললো, আকরাম ভাইয়া বললো যে তারপরে সংস্কার, তো এটা তো পৃথিবী যতদিন থাকবে, বিজ্ঞানের যত অগ্রগতি হবে, সংস্কার চলমান থাকবে, সংস্কার তো শেষ নাই। তো সংস্কার ধরেন আমার 53 বছরের দেশ স্বাধীন, আমার মনোজগতেরও তো পরিবর্তন ঘটছে, এই মনোজগতেরও তো সংস্কার দরকার। তো এর জন্য তো সময় দরকার। তো সংস্কার চলবে, অবিরাম চলবে, কিন্তু নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলি, সেই সংস্কারগুলি করে যদি প্রফেসর ডক্টর ইউনূস তিনি বললেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চাইবে না, আমি বণিকপাত্রে আজকেই দেখলাম চাইবে না, তারা আমরা নির্বাচন দিয়ে চলে যাব, যার যার কাছে চলে যাব। তো আমার বক্তব্য তা না, অভিমানের তো জায়গা নেই। বিষয়টা হচ্ছে যে মিনিমাম সংস্কার যেটা দরকার, যে অন্ততপক্ষে সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা, এই দুইটার সংস্কার তো আপনার ডিসেম্বরে দেওয়ার কথা। ডিসেম্বরে তো এই দুইটার সংস্কার হবে। তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমার মনে হয় নির্বাচনের দিকে গেলে একটা, আমার মনে হয় দেশে একটা সুস্থ পরিস্থিতি, অবিশ্বাসের জায়গা যে বীজ যে বপন হয়ে গেছে এবং অবিশ্বাস যে দানা বাঁধেছে, এটা বোধহয় দূর হতে পারে। এজন্যেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি একটা বলতে পারেন, হ্যাঁ বলেছেন কিন্তু টাইম বলেন নাই, বলেছেন যে 3 মাস আপনার কমিশনগুলি রিপোর্ট দিবে, তারপরে হয়তো মাস 3 আলোচনা হবে রাজনৈতিক দল, স্টক হোল্ডার, তারপরে আমরা নির্বাচনে যাব। তারপরে যে নির্বাচনে যাব, এরপরে ভোটার লিস্ট হবে আর নির্বাচনের শিডিউল দিবে। এই কথাটা বললে হয়তো তারপরে হয়তো 3 মাস 6 মাস পরে, অর্থাৎ অমক, যেমন আসিফ নজরুল সাহেব বলেছিল 25 সালের শেষের দিকে নির্বাচন হতে পারে। এটা তো উনি অনুমান থেকে পরে চেঞ্জ করছে, তবে অনুমান থেকে কথাটা কিন্তু ঠিকই ছিল, 25 সালে নির্বাচন হওয়া। গতকাল বলেছেন যে অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন। না, এখন কথাগুলিতে ধরেন যতই বলুক না কেন একটা প্রেশার তো অনুভব করছে, যার ফলে কিন্তু আপনার প্রধান উপদেষ্টার কথায়ও কিছুটা ইঙ্গিত আছে এবং আসিফ নজরুল সাহেবও কালকে বলছে, এটাতেও ইঙ্গিত আছে যে তারা নির্বাচন, আমার মনে হয় রোড ম্যাপ এইভাবে ঘোষণা না করলেও নির্বাচন অ্যাভয়েড করার মতো পরিস্থিতি নাই, নির্বাচনের জন্য যেতে হবে। মিস্টার হাসান কি মনে করেন? সংস্কার তো কার্যক্রম কিছু করতে হবে, মানুষের অনেক আশা আছে, অনেক কিছুই পলিটিশিয়ানরা করবার কথা বলে, করে না। সো এখন কতটুকু আসলে তারা করা উচিত সংস্কার, কতটুকু অন্যদের জন্য রেখে দেওয়া দরকার, এবং সেটা তারা আসলে শেষ পর্যন্ত করবে কিনা সেটা অবশ্য ভবিতব্যই বলবে, কিন্তু আপনি কি মনে করেন কী ধরনের সংস্কার, কোন কোন জায়গা আসলে যেটা এখনই করা দরকার নির্বাচনের আগে বলে মনে করেন? এবং সেই সঙ্গে যদি আপনি, আপনার কাছে আমি জানতে চাই যে কতদিন সময় আসলে আপনারা দিতে চান মনে করেন যে নির্বাচনের জন্য? আমি এই ব্যাপারটি বলতে চাই, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নির্ধারণ করতে হবে যে কোন কোন সংস্কার করতে আমাদের কতদিন লাগবে, এবং সেটা খুব বেশি সময় নেওয়ার সুযোগ নাই। এই কারণে আজিজ ভাই প্রথম পর্যায়ে একটি আশঙ্কার কথা বলছিলেন যে সরকার দীর্ঘমেয়াদী টেনে নিয়ে যেতে গিয়ে, সংস্কার করতে গিয়ে কোনো ধরনের রাজনৈতিক, সাংবিধানিক বা রাজনৈতিক শূন্যতা তৈরি হয় কিনা, এরকম একটা আশঙ্কা জনমনে রয়েছে। এটা যদি শুধু আমরা দেখেছি কখনো কখনো বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয় যে বিএনপি নির্বাচন হলে ধারণা করছে যে জনগণ বিএনপিকে ভোট দিবে,
এই জন্য বিএনপি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গিয়েছে, এই ধরনের মন্তব্য আমরা বলতে শুনি। এটা কিন্তু দুঃখজনক এই ধরনের মন্তব্য। জনগণ কাকে ভোট দিবে বা কাকে সমর্থন জানাবে এটা আমরা আগে থেকেই বলার সুযোগ নাই। আমরা প্রত্যাশা করি সবসময় যে যেহেতু বিএনপি জনগণের দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে, আমাদের নেত্রী আপনারা জানেন যে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন কিন্তু জনগণের দাবি আদায়ের প্রশ্নে আপোষ করেন নাই। আমরা যারা তরুণ, যারা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, ছাত্র আন্দোলনের সাথে, আমরাও কোনো প্রকার আপোষ করি নাই জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে। তো এই জন্য সবাই ধারণা করে যে জনগণ বিএনপিকে সমর্থন দিতে পারে। তো বিএনপি ক্ষমতায় আসুক কি না আসুক সেটা ইস্যু না। বাংলাদেশ যাতে একটি রাজনৈতিক বা আবারও একটা বিপর্যয় থেকে মহাবিপর্যয়ের দিকে আমরা না চলে যাই, একটা এনার্কি, বিশৃঙ্খলা তৈরি না হয়, এটা হচ্ছে মানে এই আশঙ্কা থেকে আমরা চাচ্ছি যে দ্রুত যে প্রয়োজনীয় সংস্কারগুলি, যে সরকারই বলছে যে অত্যাবশ্যকীয় সংস্কার, যেটা আমি বলছিলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল স্যারও বলেছেন যে অত্যাবশ্যকীয় সংস্কার কাজগুলি শেষ করেই সরকার দ্রুত নির্বাচন দিবে। তো আপনি দেখেন সংস্কার চলমান প্রক্রিয়া। আমি যদি বিএনপির রাজনৈতিক ভিশন বা দফাগুলি লক্ষ্য করি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে বিএনপি গঠন করেছিলেন, 19 দফা কর্মসূচির ভিত্তিতে। পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সালের আগে 2030 ভিশন নিয়ে কাজ করেছিলেন। পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমান 27 দফা দিয়েছিলেন এবং আরও পরবর্তীতে অন্যান্য যে শরিক গণতান্ত্রিক আন্দোলনীয় শরিক রাজনৈতিক দলগুলির সাথে মিলে 31 দফা নির্ধারণ করেছেন। এবং উনি বলেছেন যে আরও যদি জনগণের মধ্য থেকে কোনো সংস্কার বা ওই রকম কোনো রাষ্ট্রের প্রয়োজনীয় মেরামতের জন্য কোনো আবেদন আসে, সেইগুলি বিএনপির রাজনৈতিক ম্যানিফেস্টোর সাথে অন্তর্ভুক্ত করতে ওনার কোনো দ্বিধা নাই। তার মানে সংস্কার দেখেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচি দেখলে আমরা দেখি যে চলমান প্রক্রিয়া বিএনপি বারবার সময়ের প্রয়োজনে পরিস্থিতি এবং সময়ের চাহিদা অনুযায়ী সংস্কারের দফারও পরিবর্তন করেছে এবং সংস্কারের পরিমাণ বেড়েছে। তাই সরকার কোন কোন সংস্কার কাজগুলি ওনাদের করতে কতদিন সময় লাগে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে একটি সময় নির্ধারণ করা, এটা আমার মনে হয় উপযুক্ত হবে। নয়তো এরকম অনির্দিষ্টকালের পথে যদি আমাদের যাত্রা থাকে, এখানে সংশয় আমাদের রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে পারে, এটা আমি আশঙ্কা করছি। না দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি রাষ্ট্রটা ঠিকমতো চালাতে পারত তাহলে কিন্তু এই দাবিটা এত শক্তিশালী হয়ে উঠত না। এই সরকারের পপুলারিটি যত বেশি নিম্নগামী হতে থাকবে তত কিন্তু নির্বাচনের দাবিটা তত বেশি শক্তিশালী হবে। এই সরকারের যে ছাত্ররা আপনার তাদেরকে দায়িত্ব দিল, সেই ছাত্ররা তো তাদের সমালোচনা করে। উপদেষ্টা যে হায়ার করা হচ্ছে তাদের নিয়েও বিতর্ক আছে, বিতর্ক চলছে। ধরেন 21শে গ্রেনেড হামলার জেল খেটছে তিনি উপদেষ্টা, ছাত্র হত্যা মামলার আসামি তিনি আপনার উপদেষ্টা, যিনি বঙ্গমাতার অভিনয় করছে তার হাজব্যান্ড, নানান বিতর্ক আছে, তাকে নিয়ে উপদেষ্টা। এবং যারা উপদেষ্টা হয়েছে মনে হচ্ছে যে ব্যক্তিগত সম্পর্কে উপদেষ্টা, রাষ্ট্র চালানোর দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু উপদেষ্টা পরিষদ গঠন হয় নাই। এই জায়গায় রাষ্ট্রের কোনো যেমন ধরেন ডিসি, আপনি যে নিরপেক্ষ নির্বাচন করবেন, সব জায়গায় ডিসি পদায়ন করা হয়েছে, বণিক বার্তায় ছাপা হয়েছে। 95% প্রশাসনের ক্যাডারের 95% হচ্ছে ফ্যাসিস্টের দোসর ছিল। আপনার সবগুলো প্রশাসন ক্যাডার থেকে ডিসি বানাই দিলেন। তা আমার বক্তব্য হলো ডিসি হইতে কি আইনস্টাইন লাগে নাকি? আপনার এর বাইরে 25টা ক্যাডার আছে, সেখান থেকে আপনি অধিকাংশ লোক নিতেন। প্রশাসন ক্যাডারের যারা আছে 5% তাদের নিয়ে একটা 7 দিনের ওরিয়েন্টেশন দিয়ে আপনি ডিসি বানাই দিলেন। এখন যদি নির্বাচন করতেও যান, ওই ডিসির অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে কী করে? তারা তো ওই ফ্যাসিস্টের প্রেতাত্মা। তো সুতরাং সমস্যা তো তৈরি করে রাখছে। তো এগুলো তো ভাবতে হবে। তো আমার কথা হলো যে যদি আজকে মানুষের যে মিনিমাম মৌলিক চাহিদাগুলো যেখানে ইনভলভ, সেই জিনিসগুলো নিয়ে যদি সরকারটা চালাতে পারতো তাহলে কিন্তু এই প্রশ্নটা মানুষ কিন্তু সময় দিত। এখন মানুষ তো অস্থির। আমি তো শুনি যে আগেই ভালো ছিলাম, পরিবর্তন কি? বাজারে গেলে তো আগের চেয়ে দাম বেশি বেড়ে গেছে। এই আগেই ভালো ছিলাম এই শব্দটা আসা মানে তো দেশের জন্য ভয়ঙ্কর, ভয়ঙ্কর। আপনার এই গভর্নর সাহেব বলছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যে বছরে
আপনার $15 বিলিয়ন করে পাচার হয়েছে। হ্যাঁ, তাহলে এখনও পাচার হচ্ছে, এখনও কিন্তু পাচার হচ্ছে। এই যে কয়েকটা ব্যবসায়ীর আপনার সিল করে দিছে, বন্ধ করে দিছে অ্যাকাউন্ট, তারপর টাকা পাচার হচ্ছে। তো তবে একটু কম, এখন কম, এটা ঠিক। প্রবাসীরা টাকা পাঠাচ্ছে, এটা ঠিক। আমাদের রিজার্ভ কিছুটা স্টেবল আছে, আপনার ডলারের দামও স্টেবল আছে, কিন্তু আমরা তো কোনো কিছু ইম্পোর্ট করছি না, ডলার হয়তো জমা হচ্ছে। তো সুতরাং এগুলো তো বিবেচনা আনতে হবে। সরকার যেহেতু চালাতে পারছে না, আপনি দেখেন যে এমনও উপদেষ্টা আছে যার চেহারাই চেনে না কেউ, জীবনে দেখে নেই। আপনার দেখেন তিনি কাজকর্মে ব্যস্ত, চেহারা দেখানোর প্রয়োজন মনে করেন না? না, মনে করেন আমি তো জানি যে চাল ডালের ব্যবসা করছে, সে উপদেষ্টা হয়ে গেছে। চাল ডালের ব্যবসা করছে, দোকানের চাল ডালের ব্যবসা, তো ব্যবসায়ী তো বিরাট, দোকান চালাইছে, সে উপদেষ্টা হয়ে গেছে। একজন তাও আবার ফের কি, একজনের ওয়াইফকে উপদেষ্টা বানাই দিছে, তিনি সকল বুদ্ধিজীবী, কনফিউজ বুদ্ধিজীবী দিয়ে দিছে। তো এটার দেশ চলবে কেমনে? দেশ চালাইতে হলে তো আপনারা যতই বলেন অন্তত পক্ষে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড লাগবে, ছাত্র সংগঠন করার অন্তত অভিজ্ঞতা লাগবে। এই উপদেষ্টা যারা আছে, আপনারা এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা এবং বিপ্লবের যে চেতনা, এটার সাথে কজনের সম্পর্ক আছে? 2-3 ব্যক্তি আছে যারা 3-4 দিন এসে তাফালিং করছে, আমার ছাত্র ছেড়ে দাও, যে থানায় এসে বলছে, এই তো অবদান। আপনার আর তো সব এসে অফিস করতেছে আমার কাছে মনে হয়। আপনারা দেখেন পলিথিন, মাইকে বসে ঘোষণা দিচ্ছে যে পলিথিন অত তারিখ থেকে বন্ধ। এখন তো সব দোকানে যারা যায়, বাজারে যায়, সব খেপে গেছে। শপিং মলে যায়, কেনার পরে তাকে 20 টাকার থেকে 100-150 টাকা ব্যাগের জন্য দিতে হয়। আপনার বিকল্প নাই, আপনি পলিথিন বন্ধ করে দিলেন। হ্যাঁ, আপনি জানেন শাহজাহান সিরাজ বিএনপি ক্ষমতায় থাকার সময় পাগলের মতো দৌড়াইছে এবং পলিথিন অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলছিল। কিন্তু শুধু পলিথিন যে প্রোডাকশন দেয় ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো, এইটা তিনি বন্ধ করতে তখনও পারেন নাই। ইতিমধ্যে বিএনপির সময় শেষ, ওইটা বন্ধ করলে কিন্তু পলিথিন মোটামুটি আউট হতো। তো এখন এই জন্য বলছি, তো বুঝতে হবে যে আমার টকশোর ভাষা আর আমি সরকারে যায় কথা বলা এক না। তেমনি আমি এনজিও করা আর সরকার চালানো এক জিনিস না, আমি শিক্ষকতা করা আর সরকার চালানো এক জিনিস না, একভাবে চলবে না। সুতরাং এই সরকার, আমি বলবো যে প্রত্যাশার যদি কাছাকাছি থাকতে পারতো, তাহলে অবশ্যই দেশের জনগণ কিন্তু সময় দিত, রাজনৈতিক দলও সময় দিত। হ্যাঁ, কিন্তু রাজনৈতিক দল তো একটা প্রতিযোগিতা, সামনে নির্বাচন হতে পারে, একটা প্রতিযোগিতা থাকবেই। হ্যাঁ, রাজনৈতিক দল যেগুলো বলছে, ধরেন জামাত নেক্সট, এখন আওয়ামী লীগ যদি মাইনাস করি, বিএনপি, তারপরে জামাত আছে। জামাত তো তারা চেষ্টা করতেছে ইসলামিক দলগুলোকে যদি এক করতে পারে, তারা হয়তো কম্পিটিশনে যাবে বা জিতেও ফেলতে পারে, তারা এরকম আশা করতেছে। এই জন্য তারা ভাবে যে আর একটু গোছাই, আর একটু দেরি করি, তারা অত তাগিদ করছে না, এটা ঠিক। কিন্তু তারাও বলছে যৌক্তিক নির্বাচন। বিএনপি যেহেতু বড় দল আর দীর্ঘ আর সরকারের বাইরে আছে 17 বছর, সুতরাং তারা তো নির্বাচন চাইবেই, তারা নির্বাচন চাচ্ছে, এটা তো অপরাধের কিছু না। সুতরাং আমার কথা হচ্ছে যে সরকারে যারা দায়িত্বে আছে, অ্যাভয়েড করলে তো হবে না। সরকারের দায়িত্ব নিচ্ছেন, সরকার চালাইতে হবে, না চালাইলে নির্বাচন দিয়ে কেটে পড়েন, সোজা কথা। মিস্টার হাসান, একটা প্রশ্ন, যে মিস্টার আজিজ তো কিছু প্রসঙ্গ রেইজ করলেন, এবং আপনারা সেখানে কি মনে করেন যে কোনটা আগে, কতটুকু সময় দেওয়া উচিত, কবের মধ্যে নির্বাচন দেওয়া উচিত? আরেকটা প্রশ্নের সঙ্গে যুক্ত হয়ে আছে এখন খুব জোরের সঙ্গে, যে আওয়ামী লীগের কী হবে? আওয়ামী লীগ তো একটা পুরনো বড় রাজনৈতিক দল, তাদের নেতাকর্মীদের একটা অংশ হয়তো দেশের বাইরে পালিয়েছে, কিন্তু তাদের সমর্থক গোষ্ঠী তো আছে, তারা প্রকাশ্যে কথা বলুক বা না বলুক, বলতে পারুক বা না বলুক। আমি যেহেতু এই আন্দোলনের একজন সক্রিয় কর্মী বলবো, যেহেতু এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্ররা, আমাদের চোখের সামনে আমাদের ছাত্র জনতা, শ্রমজীবী মানুষদেরকে গুলি করে মেরেছে, এটা আমাদের চোখের সামনে। হয়তো এই টকশোতে আপনার সামনে এসে কথা বলার সুযোগ থাকতো না, সেই বুলেট যদি আমাকে লক্ষ্য করতে পারত। তো অবশ্যই যারা এই হত্যাযজ্ঞে যারা নির্দেশদাতা এবং সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগের সেই সমস্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আমার প্রথম কথা। পাশাপাশি আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ
রাজনীতি করতে পারবে কিনা, এটা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বিএনপি জন্মই হয়েছে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে। বাকশাল পরবর্তী সময়ে যখন 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের রাষ্ট্র পরিচালনার আসনে জনগণ এবং সিপাহী জনতা মিলে ওনাকে দায়িত্ব দেন, তখন কিন্তু উনি সব দলকে আবার রাজনীতি করার আইনগতভাবে সেই পরিবেশ উন্মুক্ত করে দেন। এরকম একটি দলের কর্মী হিসাবে আইন করে আরেকটি দলের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমার মতামত, আমার ব্যক্তিগত মতামত, আমি যতটুকু জানি দলের পক্ষ থেকেও এ ধরনের সমর্থন নেই। কিন্তু এই দায়িত্বটা বিএনপি বারবার বলছে যে জনগণের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আগামী দিনে এই দেশে রাজনীতি করতে পারবে কিনা। তো এই ব্যাপারে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের একটি বক্তব্য একটু আমি ব্যাপারটা বুঝতে পারিনি। উনি উল্লেখ করেছেন যে বিএনপি চায় না বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না, এই জন্য তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসতে হবে। শুধু বিএনপি চায় বলেই করতে হবে, বিএনপি চাইলে কি সব কিছু এই সরকার করছেন? এটা আমার একটা প্রশ্ন। জনগণ যদি বিএনপির বাইরে গিয়ে যদি জনগণ না চায় যে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যদি মেজরিটি জনগণ এটা চায়, বিএনপি সেটাকেই গ্রহণ করবে। এটা হচ্ছে বিএনপির মত, আমি যতদূর জানি। এবং আমার ব্যক্তিগত মতামতই এমন যে আইন করে নয়, জনগণের মতামতের ভিত্তিতে এটা নির্ধারিত হবে। তবে আওয়ামী লীগের যারা অপরাধী, হত্যাযজ্ঞ এবং এই বাংলাদেশটাকে লুটপাট করে যারা খেয়ে এবং দেশের অর্থ বিদেশে পাচার করেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই জন্য যেই কমিশনগুলি হয়েছে এগুলি কার্যকরভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেক, এটা আমার প্রত্যাশা। জি, মিস্টার আজিজ। দেখেন, আমাদের বাংলাদেশে জনমত জরিপের কোনো সুযোগ আমি দেখছি না। রাজনৈতিক ধরেন মিডিয়া তো আগে জরিপ করতো, এখন জরিপ করে না। তবে এটা ঠিক যে পৃথিবীতে কোনো ফ্যাসিস্টকে আর নির্বাচন করতে দেওয়া হয় নাই, এটা ঠিক। এবং নাৎসি থেকে শুরু করে অনেক দল ব্যান্ডও করা হয়েছে। তবু আমি বলবো যে ধরেন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাত তারও শক্তিশালী হয়েছে এবং আওয়ামী লীগ প্রত্যেকটা গ্রামে মহল্লায় তাদের সমর্থক আছে। আপনি দলকে যদি ব্যান্ড করে দেন, সমর্থকরা কোথায় যাবে? সমর্থক তো থাকবেই, তারা তো ভোট দিবেই ভোট হলে। সুতরাং এখন যে এই যে ব্ল্যাঙ্কেট আইন, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে তো সবাইকে আইনের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এই আইনে তো এমনিই এই সরকারের যে এখন র্যাঙ্ক অ্যান্ড ফাইল এমপি পর্যন্ত এবং নেতারা পর্যন্ত, এরা তো সবাই, এটা একটা ব্ল্যাঙ্কেট আইন, সবাই তো জেল হবে, সবার কারো মৃত্যুদণ্ড হবে, যাবজ্জীবন হবে, জেল হবে। এমনি তো নেতৃত্ব শূন্য হয়ে দেখবেন যেগুলো ফ্রেশ, যেগুলো দোষ করে নাই, নিরপরাধ, তারা আওয়ামী লীগ থাকবে। তারা যদি সংগঠিত হতে পারে, সংগঠিত হবে। রাজনীতি বন্ধ করে তো এই দেশে দেখা গেছে জামাতকে তো বন্ধ করা যায় নাই, সুতরাং আওয়ামী লীগকেও বন্ধ করা যাবে এটা আমি মনে করি না। হয়তো যদি অপরাধী ছাড়া, অপরাধ যে ফ্যাসিস্ট চরিত্রের লোক বাদ দিয়ে যদি আওয়ামী লীগ সংগঠিত হয়, হতেই পারে, এটাতে তো আপত্তি করার কিছু নাই। তবে আর একটু যোগ করতে চাই যে বাংলাদেশের জনগণের সাথে আওয়ামী লীগ যে আচরণ করেছে, তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করতে গিয়ে দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। আমরা যদি এই যে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে দেখি, অন্যান্য সকল ক্ষেত্রেই, পাশাপাশি এই ছাত্র গণ অভ্যুত্থানে যেভাবে নির্বিচারে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি জনগণের যে কী পরিমাণ ঘৃণা ধিক্কার জন্ম নিয়েছে, আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের এটা উপলব্ধিতে আসা উচিত এবং জনগণেরও সেই ঘৃণা এবং ধিক্কার প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। আমি মনে করি এর মধ্য দিয়ে যে ফ্যাসিস্টের পরিণতি কি হতে পারে এটা নির্ধারিত হবে। না, কিন্তু আমার এখানে আমি আর একটু দ্বিমত আছে। আপনি যাই বলেন না কেন, নির্বাচন যদি হয়, আওয়ামী লীগকে যদি ইনট্যাক্ট নির্বাচনে আসতে দেওয়া হয়, তাহলে কমপক্ষে তারা অপোজিশন হবে এবং ফ্যাসিস্ট যদি অপোজিশন হয়, আস্তে আস্তে কিন্তু সংগঠিত হবে। সুতরাং আমি যারা অপরাধী তাদের বিচার বাইরে আমি তাদেরকে নির্বাচনে ব্ল্যাঙ্কেট ওপেননেস, এটা তো আমি প্রথমেই বলেছি, তাদের বিচার অবশ্যই, তাদের বিচার হতে হবে। বিচারে আপনার বিচারের পরে ধরেন এই যে
নেতা তাজউদ্দিন আহমেদের বিচারের বাইরে যারা থাকবে, শারমিন যে বক্তব্যগুলো ইউটিউবেও দিচ্ছে এখন এইভাবে যদি বিচার হয়, সে নিজেও তো বলছে যে যারা অপরাধী তাদের বিচার হবে। তো আমার বক্তব্য হলো যে অপরাধী নির্বাচনে থাকবে না, এবং এমন ব্যবস্থা সংস্কার হওয়া উচিত যাতে কোনো অপরাধী, চাঁদাবাজ, এইসব দুর্নীতিবাজ নির্বাচনে না আসতে পারে। এটা যদি স্কোপ থাকে বন্ধ করা উচিত। এবং এই আওয়ামী লীগের অবশ্যই তারা, আপনি যেটা বলছেন, ভারতের সাথে যেসব চুক্তি করেছে, যে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, সর্বশেষ করিডোর দিয়ে গেছে। এই জন্যে কিন্তু ভারত এত অস্থির। তার 7 সিস্টারের জন্য করিডোর দরকার ছিল, এই করিডোর তো এখন পাবে না। এখন তো মনে হয় যে মোটামুটি স্বাধীন দেশে আসি, কারণ যখন বর্ডারে হত্যা করে অন্তত এই 16 বছরে কোনো প্রতিবাদ শুনছি যে স্মাগলার, চোর গেছিল মারে ফেলছে। এখন তো অন্তত প্রতিবাদটা হয়েছে, আমি দেখছি প্রতিবাদ হয়েছে। পানি এসে বন্যা হয়ে যায়, অন্তত প্রতিবাদটা হয়েছে যে তোমরা পানি এসে ছেড়ে দিছো, এটা অন্তত আগাম জানাও নেই কেন, প্রতিবাদটা হচ্ছে। তা আবার ধরেন এখন এটা ঠিক যে এই যে ফ্যাসিস্ট সরকার প্রধানকে যে আশ্রয় দিয়ে রাখছে, এবং অনেক নেতারাই আশ্রয় নিয়েছে, তা এখন তো বাংলাদেশের জনগণও কিন্তু তাদের হিস্সা বুঝে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমার দেশের, আপনি চীনের সাথে এগ্রিমেন্ট করবেন, বর্ডারের 1 কিলোমিটারের ভিতরে কোনো আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না, বাংলাদেশে আপনি গুলি করে মেরে ফেলতে পারেন, তা হবে কেন? আর বাজার বৈষম্য যে তো আছেই, বৈষম্য তো আছেই। ধরেন আমার বক্তব্য হচ্ছে আমরা ছোট দেশ, ছোট অর্থনীতির দেশ, ছোট ইন্ডাস্ট্রি, কিন্তু আমার দেশের পণ্য যেতে দেন। 7 সিস্টারে তো আমাদের দেশের পণ্যের বেশ ডিমান্ড আছে। আমরা প্রতিযোগিতায় টিকতে না পারি, টিকবো না। আপনি ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে বাংলাদেশের পণ্য আটকায় দিবেন, আর আপনার দেশের পণ্য সমানে আসতে থাকবে চোরাচালানে, ইনফরমাল, ফরমাল ওয়েতে। এটা তো হতে পারে না। আমার বক্তব্য যে এই দেশে স্বাধীন দেশের মর্যাদা দিয়ে, ঠিক আছে আপনি বড় ভাই, আপনার অর্থনীতি বড়, দেশ বড়, মানলাম, কিন্তু আমি ছোট ভাই হিসাবে আপনি যেভাবে বাংলাদেশের সাথে আচরণ করবেন, যে অধিকার আপনি যেভাবে এক্সপ্লয়েট করবেন, অন্তত পক্ষে আমাদের পণ্য, আমাদের যা আছে, আমাদের তো স্বাধীন দেশের যে মর্যাদাটা দিতে হবে। দক্ষিণ এশিয়ার তাদের আগ্রাসী, ছাত্রবেলায় স্লোগান দিছি, ভারতের সম্প্রসারণবাদ, ধ্বংস, নিপাতজাত। আপনার দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক নাই, আমাদের দেশে একটি ব্যক্তির সাথে সম্পর্ক ছিল। এবং সেই ব্যক্তিকে দেখেন তারা পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে তা আশ্রয় দিচ্ছে, এবং ওখান থেকে নানান হুঙ্কার দেওয়ানো হচ্ছে। এখনো দেখেন এই 10 তারিখে নূর হোসেন ডেতে বলা হলো না, দিবসে বলা হলো না যে উপর থেকে শেখ হাসিনা বললো যে ট্রাম্পের ছবি আগে নিয়ে মিছিল করে যাতে ট্রাম্প অপমান হয়। এই যে কিন্তু তখন কিন্তু দেখা গেছে যে যারা আন্দোলনে ছিল, ছাত্র, বিএনপি, জামাত, সবাই কম বেশি সবাই এটা প্রতিবাদ করার জন্য মাঠে নেমেছে। তো এই জন্যই বলা যায় যে যদি ফ্যাসিস্টের কোনো উপদ্রব শুরু হয়, তাহলে কিন্তু আন্দোলনে যারা ছিল সবাই একসাথে কিন্তু নামবে। এখনও এই সিচুয়েশন আছে। তো আমার মনে হয়, আপনারা দুজনে যেটা বলছেন যে আওয়ামী লীগকে, মানে আওয়ামী লীগের সুযোগ আসলে নেই সেই অর্থে, এবং আওয়ামী লীগের যদি সুযোগ নাই আওয়ামী লীগের অপকর্মের কারণে, মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না, বিশেষ করে তরুণদের কাছে তাদের অ্যাকসেপ্টেবিলিটি শূন্যের কোঠায়, আমি মানলাম। কিন্তু সরকার যেটা এখন আছে, বাট এটা তো একটা অন্তর্বর্তীকালীন দীর্ঘমেয়াদের সরকার না, এবং তারপরে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে তারা যদি ডেলিভার করতে না পারে, তাহলে কি দাঁড়াবে? তাহলে কি মানুষ ততদিন পর্যন্ত, যেটা ওই যে আপনি একবার বোধহয় বলছিলেন যে দাম আগের চাইতে তো বেশি, বা আপনি বলছিলেন এইসব বিষয়, মানুষ তো সেটাও তখন তুলনা করবে। হ্যাঁ, অবশ্যই। এবং এটা তো আসলে একটা চ্যালেঞ্জিং কাজ, যেটা আপনি বলছেন এখন যে অর্থনীতির অবস্থা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, কিন্তু এটা তো হঠাৎ করে শুধুমাত্র এই 3 মাসের এই সরকারের দুর্বলতার কারণে হয়নি। অফকোর্স এই সরকারের দুর্বলতা আছে, অফকোর্স তারা ফাংশন করতে পারছে না, ডেলিভার করতে সমস্যা হচ্ছে, কিন্তু একই সঙ্গে এটাও তো সত্য যে এটা দীর্ঘদিনের খারাপ হতে হতে এমন একটা জায়গায় নিয়ে এসছে যেখানে খুব একটা ভালো এফিশিয়েন্ট সরকার ছাড়া, এবং যার দেশের ভেতরে মানুষের সঙ্গে সংযোগ আছে, নানা স্টেক হোল্ডারদের সংযোগ আছে, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, সরকারগুলোর সঙ্গে গভীর সম্পর্ক
আছে, সেটা না হলে এবং যদি গভর্নেন্সটা ঠিক না হয়, পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা যদি না থাকে, কি পার্থক্য তৈরি হবে? বিএনপি কি করতে পারবে বা এরাই বা কী করতে পারে? না, ধরেন বিএনপির ভিতরে ধরেন যদি ধরে নেই যে বিএনপি ক্ষমতায় আসবে, প্রথম কথা হচ্ছে যে রাজনীতিবিদরা মানে আমাকে একটা জিনিস জনগণের বলেন, আপনি তো সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক, বাংলাদেশের অভিজ্ঞ মানুষ, উনি তো বিএনপি করেনি এবং সেন্ট্রাল কমিটির মেম্বার। বিএনপি কি এখনও বলতে পারছে বা আমরা কি, আপনার কাছে কোনো ধারণা আছে যে বিএনপি ক্ষমতায় গেলে কে অর্থমন্ত্রী হবে, কে পররাষ্ট্রমন্ত্রী হবে? মানে আমি কতগুলো কি মিনিস্ট্রির কথা বলছি, কে বাণিজ্য মন্ত্রী হবে, কে হোমের দায়িত্বটা নিতে পারবে? এটা উনি নিজেই উল্লেখ করেছেন, পুলিশ এখনও ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। মানে এই কি জায়গাগুলো কে নেবে? বিএনপিকে এরকম কোনো কিছু দেখাতে পারছে যে যাকে কেন্দ্র করে সেও তৈরি হচ্ছে, একই সঙ্গে তাকে কেন্দ্র করে কিছুটা মানুষের মধ্যে আশাবাদ সঞ্চার হবে? না, দেখেন ওই যখন ইভেন আরেকটা প্রশ্ন, এটা বিশেষ করে আপনার জন্য, আপনি এখানে কন্ট্রিবিউট করতে পারেন। আমরা বিগত বছরটাতে এই যে আস্থা আসার জায়গাটা বিএনপির কাছ থেকে সবসময় শুনেছি যে বেগম জিয়াকে দেশের বাইরে পাঠাতে হবে, বেগম জিয়ার শরীরের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, তা শুনেছি না? আজকে 3 মাস হলো এবং বেগম জিয়া মুক্ত। আমি তো দেখি না 3 মাস লাগে নাকি বিদেশ নিয়ে যেতে চিকিৎসার জন্য? অ্যান্সার মি প্লিজ। এটা নিয়ে আমাদের তো ওনার সাথে সাক্ষাৎ করার খুব একটা সুযোগ হয় না, তবে আমাদের না, আমি ওনার কথা বলছি না, আমি বিএনপির কথা বলছি, বিএনপির নেতৃত্বের কথা বলছি। এখন আমি কারণ যাদের মুখে আমরা এই কথাগুলো, যাদের মুখে এই কথাগুলো শুনেছি আমরা, যে এরা ওনাকে জেলের মধ্যে মেরে ফেলছে, মেরে ফেলবে, এটা করছে, ওটা করছে, সবই সত্যি আমি ধরে নিলাম, কিন্তু এখন তো উনি মুক্ত। তখন যদি এত খারাপ অবস্থায়, উনি তো কয়েকবার খুবই আইসিইউতে হয়ে গেছেন, তখন যদি এত খারাপ অবস্থা উনি, তো এখন তো উনি মুক্ত, ওনাকে এখনো বিদেশে নিয়ে চিকিৎসা করানো যাচ্ছে না বা করানো হচ্ছে না। এখন যে কথাটা শুনবো আপনার অবজারভেশন। গতকালই মহাসচিব সাহেবের একটি ইন্টারভিউ আমি দেখছিলাম, যে ওইখানে ওনারা নিয়মিত ম্যাডামের সাথে সাক্ষাৎ করেন এবং সেটা তো উনি যখন বন্দী ছিলেন তখনও করেছেন। জি, তো সেই কথাটি উনি বলছিলেন যে তুলনামূলক সব অন্য সময়ের চেয়ে উনি যথেষ্টই ভালো আছেন, কিন্তু খুব বেশি ভালো নেই, ওনাকে এখনও অন্যের সাহায্য নিয়ে চলতে হয় বা একটু দূরে গেলে, বাসার মধ্যে দূরে গেলে হুইল চেয়ার ব্যবহার করতে হয়, সেই জন্য বিদেশ নিয়ে যাচ্ছে না। জি, সেই জন্য সেই জন্য এই প্রশ্নটা না, বিদেশ তো আইসিইউতে থাকা রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মানুষ বিদেশ, এই ব্যাপারটা আমার জানা নাই যে এই প্রক্রিয়াটা কি হচ্ছে। আবার ম্যাডামের যে এই মামলাগুলি নিয়ে উনি আইনগতভাবে মোকাবেলা করতে চাচ্ছেন, এটাও একটা কারণ হতে পারে। স্পেসিফিক আমার কারণটা জানা নেই, এই জন্য আমি বলতে পারবো না। তবে আপনি যে কথাটি বলছেন যে বিএনপি আগামী দিনে খারাপ পরিচালনা করবে, হোম মিনিস্ট্রিকে করবে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে করবে, এটা হয়তো যেহেতু আমাদের দল পরিচালনা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, অবশ্যই ওনাদের মধ্যে হয়তো একটা আলোচনা আছে যে আগামী দিনে যদি বিএনপি জনগণের সমর্থন নিয়ে আসতে পারে, এই ধরনের হোমওয়ার্ক হয়তো অবশ্যই আছে। কিন্তু আমি বিএনপির একজন তরুণ কর্মী, আমার পক্ষে এই লেভেলের ইনফরমেশন এই মুহূর্তে জানার হয়তো। সেন্ট্রাল কমিটির মেম্বার, তার মানে সেন্ট্রাল কমিটি আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো কমিটি না। না, এখানে মন্ত্রী কে হবে এটা না, আমি বলছি, বাট কর্মীদেরও তো এই বিষয়ে বয়স থাকবে, নেতা কর্মী যে লেভেলের হোক না কেন, তাদেরও তো একটা বয়স থাকবে, তাদেরও তো একটা বুঝতে থাকার ব্যাপার আছে। আমাদের জনগণ, আমরা যারা সাধারণ অর্ডিনারি জনগণ, আমাদেরও একটা বিষয় আছে। আমি যে আপনাকে ভোট দেবো, আমি তো বুঝতে চাইব যে কাদের দিয়ে ওনারা দেশ চালাবেন, কারা তারা, সেটা তো বিএনপি যখন, এবং সেটা যদি একটা ধারণা, নিঃসন্দেহে শেষ মুহূর্তে অনেক কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু একটা ধারণা না থাকলে তো আপনি কিভাবে দলটাকে বিবেচনা করবেন? বিষয়টা হলো যে এখন যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে গভর্নমেন্টের যদি ইলেকশন হয়, পার্লামেন্টারি সিট যে বেশি পাবে তারা গভর্নমেন্ট ফর্ম করবে। এখন এই মুহূর্তে ধরেন, আমি তো ধরে নিলাম চোখ বন্ধ করে যাই হোক না কেন বিএনপি ক্ষমতায় যাবে, অন্তত এইবার যাবে। তারপরে কতদিন ক্ষমতায় থাকবে, কি করবে সেটা পরে। তারপরে ধরেন যদি কেস পুরোপুরি ক্লিন না হয়, উড্র না হয়, তাহলে বেগম জিয়া এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ কম। এখন এর ভিতরেই প্রধানমন্ত্রী হবে কেউ, পার্লামেন্টে অন্তর্বর্তীকালীন, ধরেন 3 মাস পরে পার্লামেন্টারি ইলেকশনে কোনো সিট খালি হয়ে এমপি হয়ে নির্বাচন করলে ওনাদের ভিতরে কেউ হবে। এখন বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান ন্যাচারালি হয়তো প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, আর আমাদের দেশে যেটা হচ্ছে, আপনি পয়েন্টেড করে বলা মুশকিল, আমরা হয়তো অনুমান থেকে বলতে পারি, আমাদের দেশে ছায়া মন্ত্রী পরিষদ কালচার নাই।
আর ভিতরে ভিতরে হয়তো দেখা যাবে তারেক রহমানের মাথায় কি আছে, বা সিনিয়রদের সাথে কথা বললো। কালচারটা নেই দেখি তো আপনার প্রতি আস্থারও সংকটটা আমার। হ্যাঁ। আমি তো আপনাকে বিবেচনাই করতে পারছি না। থাকা উচিত। যেমন ধরেন আপনি কি 2001-06 মতো এক ছাক তরুণ তুর্কি বসিয়ে দিবেন এবং তারপরে অন্যায় করেন আর না করেন একটা বদনামের পারসেপশন আপনার সম্পর্কে বদনাম করাবেন, সেই জায়গায় যাবেন কিনা? না, দু একজন লোক তো এখনো বিএনপি, জামাতের কথা বাদ দিলাম, বিএনপির দু একজন লোক যা বসতেছে তাতে তো মনে হয় যে ওই তরুণ তুর্কি বসেও যেতে পারে, বলা যায় না। সুতরাং আমার কথা হলো যে তরুণদের সমস্যা নেই যদি তাদের শিক্ষা দীক্ষার যোগ্যতা থাকে, অসুবিধা কি আছে? তাতে আমার আপত্তি নেই। আমি একটি কথা বলতে চাই। এমন না লোক আছে আপনি তো মার্ক মনে করি না আমি, কিন্তু বসে গেছে, বসানো হয়েছে। আমি বিএনপি বসে যায় নাই, বসানো হয়েছে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা। তো এখন যদি সরকার, এই জন্যই তো আমি বলছি যে আপনার এক ব্যক্তির উপরে যদি নির্ভর করে সবকিছু, তাহলে কিন্তু এক ব্যক্তির চিন্তাতে কিন্তু পছন্দ অপছন্দে ভুল ভ্রান্তি হবে। উপযুক্ত লোক উপযুক্ত জায়গায় নাও যেত। কিন্তু বিএনপির যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট, অ্যাডভাইজার, চেয়ারপারসন অ্যাডভাইজার যারা আছে, তাদের ভিতরে আমাদের দেশে একটা মিনিস্ট্রি, ভালো মিনিস্ট্রি করা কোনো সমস্যা না, এর লোক আছে। এর ভিতর থেকে আপনার অনেক সৎ লোক, চাঁদাবাজ বাদ দিয়ে বোনাফাইড পলিটিশিয়ান দিয়ে একটা ক্যাবিনেট করা সম্ভব। এর ভিতরে ধরেন এখন ওই অর্থমন্ত্রী হতে ইকোনমিস্টই দরকার পড়বে এমন তো না। ধরেন কথার কথা এখন নাম তো কারো বলা মুশকিল। হ্যাঁ, ধরেন আমির খসরু মাহমুদকে অর্থমন্ত্রী বানায় দিলেন, সমস্যাটা কি? সাইফুর রহমানের বিকল্প হবে না? সম্ভব। এখন যদি তার একটা মিনিস্ট্রি থাকবে, কালেকটিভ লিডারশিপ থাকে, তো ভালো চালাবে। ধরেন অন্তর্বর্তীকালীন সময়, অর্থাৎ বেগম খালেদা যদি সুস্থ না হন, তারেক রহমান হওয়ার আগ পর্যন্ত মির্জা আলমগীর তো আন্দোলন করলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধানমন্ত্রী হবেন প্রথম, তারপরে বাই ইলেকশন করে তারেক রহমান আসবে। আর আমার বক্তব্য হলো এখানেই হচ্ছে যে বেগম খালেদা জিয়া নিয়ে যে প্রশ্ন হচ্ছে, তাকে চিকিৎসা নিচ্ছে কিনা। আমি একটা সিনিয়র নেতাদের 2-3 জনের সাথে কথা হয়েছে, যেটা যে উনি আসলে কেসগুলা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে চান। এই জন্য তিনি চরম অসুস্থ থাকাতেও কিন্তু বিদেশের দাবি তুলেছে বটে, কিন্তু দেশ কিন্তু ছাড়েন নাই। এই জন্য উনি দাবিটা তোলার দরকার ছিল কি? তাহলে দেশের চিকিৎসার কথা বললেন না কেন? কেন এত বছর বললেন যে বিদেশে নিয়ে চিকিৎসা ছাড়া হবে না? ওটা হয়তো রাজনীতি। আপনি যখন এরকম কথা বলবেন, কথা একটা বলবেন, কাজ আর একটা করবেন, তখন তো মানুষ কি আপনাকে বিশ্বাস করবে কি না? না, এটা তো একটা ব্যাপার আছেই। ধরেন এখন তো উনি মানে এইসব পলিটিক্যাল রেটরিক দিয়ে আপনি কতকাল, উনি যেহেতু পার্টির দায়িত্ব পালন করছেন না, তো উনি তো চিকিৎসার জন্য থাকতে পারতেন, যাইতে পারতেন। এটা একটা কনফিউশন, এটা একটা আলোচনা আছে। তবে উনি হয়তো খুব তাড়াতাড়ি যাবে, ওই মামলাগুলো নিষ্পত্তি হলেই উনি হয়তো বিদেশে চিকিৎসার জন্য যাবেন। তবে অনেকটা আমার জানা মতে যেটা শুনছি, যে তারেক রহমানই এই দলের নেতৃত্ব দেবেন। বেগম খালেদা জিয়া তারেক রহমান তো নেতৃত্ব দিচ্ছেন, সেটা নিয়ে প্রশ্ন নাই। কিন্তু প্রশ্ন তো এটা যে উনি তো এখন পর্যন্ত স্টিল শি ইজ দ্য চেয়ারপারসন। এটা একটা গোজামিল। চেয়ারপারসন আছে, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন? এটা তো একটা প্রশ্ন আছে। কিন্তু একটা আলোচনা হয়, ফিস বলে না। আমি যেহেতু বিএনপির ডাইরেক্ট সদস্য না, আমি কইলাম, উনি কইতে পারবেন। আপনাকে তো আমি বিএনপির ডিরেক্ট ইনডিরেক্ট সদস্য সমর্থক আমি জানি, দর্শকরাও বলছে, সেই হিসাবে জিজ্ঞেস করতেন, মানে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করছেন, নাকি ওই রাজনীতি থেকে নিজেকে আপনি আলাদা করতে পারছেন না? না, আমার কথা হলো যেহেতু চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেটা তো বিএনপি ডিজন করে না, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারপারসন থাকতে ভারপ্রাপ্ত চেয়ারপারসন কেন? স্বাভাবিক প্রশ্ন। 2 হলো, আপনার কথা অত্যন্ত যৌক্তিক, যে যখন তিনি অসুস্থ ছিলেন তখন তার চিকিৎসার জন্য কত রকম আন্দোলন সংগ্রাম, কত কিছু বলা হয়েছে। এখন তাকে চিকিৎসার জন্য অন্তত 7 দিনের জন্য থেকে 1 মাসের জন্য চিকিৎসা নিয়ে আসুক না, যায় না কেন? তো বলা হচ্ছে যে কেসগুলো নিষ্পত্তি করার জন্য তিনি অপেক্ষা করছেন। তো কেসগুলো নিষ্পত্তি হওয়া কি জীবনের চাইতে কেসগুলো কি গুরুত্বপূর্ণ? আমার তো ধারণা যে যেহেতু এই সরকারের আমলে উনি মুক্তি পেয়েছেন, ওনার বিদেশ যেতে তো সরকার নিশ্চয়ই, আমার মনে হয় না চিকিৎসার জন্য বাধা দেবে না কোনো। সরকারের পক্ষ থেকে হয়তো বাধা থাকবে না, কিন্তু মানে মহাসচিব স্যারের যে বক্তব্যটা শুনছিলাম, যে অন্য যে কোনো সময়ের তুলনায় উনি একটু ভালো আছেন, এই জন্য সময় নিচ্ছে যে মামলাটা নিষ্পত্তি হওয়ার পরে ওনার, এবং ওনার ট্রিটমেন্টটা একটু দীর্ঘমেয়াদী, যেহেতু ওনার লিভার সিরোসিসের মতো খুব জটিল একটি রোগ আছে, লিভার ট্রান্সপ্লান্ট করার ব্যাপার আছে,
এই জন্য একটু সময় নিয়ে যেতে চাচ্ছেন মামলাগুলি নিষ্পত্তি হওয়ার পরে। এনিওয়ে আমরা শেষের দিকে, সো ক্লোজিং রিমার্কস আপনি প্রথমে, তারপরে মিস্টার আজিজ শেষে। তো যে কথাটি বলছিলেন যে আগামী দিনে বিএনপি তো মিনিট 3 করে আপনাদের দুজনের জন্য। জি, বিএনপি যেই আগামী দিনে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা ঘোষণা করেছে, সেই 31 দফা বিএনপি জনগণের মধ্যে প্রচারের অংশ হিসাবে একটি টিমের দায়িত্বে আমি আছি। এটা প্রচার করতে গিয়ে আমি সরকারি একটা অফিসেই আমি এই বুকলেটটা বিলি করছিলাম, তখন একজন উচ্চপদস্থ মহিলা কর্মকর্তা উনি বললেন যে আমি আপনাদের এই 31 দফা দেখেছি এবং খুবই ভালো, কিন্তু আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলবেন ওনার আশেপাশে যাতে সৎ লোকের সমাবেশ ঘটায়, তাহলে এটা বাস্তবায়ন সম্ভব এবং এটা আগামী দিনে রাষ্ট্র মেরামতের জন্য খুব জরুরি। এবং আমি বলি, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কার্যক্রমের অংশ হিসেবে ফিডব্যাক হিসাবে আমরা কীরকম রেসপন্স পাচ্ছি এটা যখন জানতে চেয়েছিলেন, তখন কিন্তু আমি এই কথাটি বলেছি এবং উনি মাথা ঝুঁকিয়ে বলেছিলেন যে হ্যাঁ অবশ্যই ঘটানো হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের নেতার উপর আস্থা আছে, বিশ্বাস আছে, ওনার দলের সৎ এবং যোগ্য। জি, সৎ এবং যোগ্য। অনেক ক্ষেত্রে আমি মনে করি অনেক ক্ষেত্রে এবং দক্ষ, যদি কমতিও থাকে, যেটা আজিজ ভাইও বলেছেন, এবং দক্ষ না। জি না, সবগুলোর ভালো কম্বিনেশনে তবে এইসব ন্যারেটিভ দিলে হবে না যে না উনি তো সৎ, আর কে সৎ আর কি অসৎ এটা ক্ষমতায় গেলে বোঝা যায়, তার আগে বোঝা যায় না। না, এক্স্যাক্টলি। তো সৎ যোগ্য এটা হচ্ছে কি একদম কমপ্লিট প্যাকেজ বলছেন আপনি, কিন্তু প্রথম আপনি যদি সেই সৎ লোকটাকে যোগ্য হওয়ার অভিজ্ঞতার ভিতর দিয়েও কিন্তু কেউ কেউ যোগ্য হয়ে ওঠে, কিন্তু তার যদি কমিটমেন্ট থাকে অনেস্টির প্রতি, তাহলে আমি মনে করি যে বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা, আগামী দিনে এই 31 দফা বাস্তবায়ন করা সম্ভব। এবং বিএনপি, আমি একজন ছাত্র রাজনীতির কর্মী হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমি অতীত রাজনৈতিক ইতিহাস যতই পর্যালোচনা করে দেখেছি যে বিএনপি জনগণের, আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বিএনপির দাবি ছিল না, বিএনপি প্রথমে দাবি মেনে নিতে চায়নি, কিন্তু একটা পর্যায়ে জনগণের যখন দেখেছে যে জনগণের পক্ষ থেকে এই দাবিটা জোরালো, বিএনপি কিন্তু মেনে নিয়েছে। এখন কেউ প্রশ্ন তুলবে যে এই বিনা ভোটে নির্বাচন করে 96 সালে, তখন কিন্তু বিএনপির কাছে উপায়ও ছিল না, কারণ আওয়ামী লীগের সংসদ সদস্যরা এবং জামাত ইসলামীর সংসদ সদস্যরা পদত্যাগের কারণে তখন কিন্তু 2/3 আসন বিএনপির হাতে ছিল না যে সংবিধান সংশোধন করার মতো। এই জন্য ওই নির্বাচনটা বাধ্যবাধকতা হিসাবে করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করে দ্রুত ক্ষমতা ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা যদি একই ঘটনা দেখি 2014-তে, এই ফেসিবাদী হাসিনাও কিন্তু 2014-তে বলেছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, এই নির্বাচনের পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে, কিন্তু নির্বাচন পার করে দিয়ে কিন্তু সেই কমিটমেন্ট কিন্তু আর রক্ষা করেনি। এই জন্য আমরা যেই জায়গায় দেখি বিএনপি জনগণের কাছে যদি কোনো কমিটমেন্ট করে সেটা রক্ষা করার চেষ্টা করে, এবং এর জন্য আমি বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে এখনও জীবিত আছেন, ওনার পরামর্শ নিয়ে আগামী দিনে সৎ যোগ্য লোকের সমাবেশ ঘটিয়ে এই বাংলাদেশের মানুষের, বিশেষ করে তরুণদের আগামী যে একটি সাম্য, মানবিক এবং ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে তাদের প্রিয় জীবনটা বিলিয়ে দিয়েছে, সেই আত্মবলিদানকে সার্থক করবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের মধ্যে। বিশ্বাসে মেলায় ভক্তি, তর্কে বহুদূর। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমি বলবো যে রাজনৈতিক দলের ভিতরে যে দূরত্ব তৈরি হয়েছে বলে মনে হচ্ছে এবং ছাত্রদের সাথে যে দূরত্ব, এই গ্যাপ দূর করা উচিত। কারণ আগে আন্দোলনে যারা ছিল তারা সবাই একত্রিতভাবে এক কণ্ঠে কথা বলা উচিত, এবং অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় তারা আলাদা একটা কমিটির মতো, তারা অন্যদের ব্যাপারে খুব বেশি আপনার আলোচনা বা পরামর্শ করতে আগ্রহী কম দেখা যাচ্ছে। আর সরকার তারা চাল দিতে পারছে না, এটা পরিষ্কার হয়ে গেছে। সুতরাং অবশ্যই রাজনৈতিক দলের সাথে ঘন ঘন বৈঠক করে পরামর্শ করা উচিত। এক, আর বিএনপি যদি আপনি ধরেন যে সামনের বারে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে এখনই বিএনপি একাধিকবার ক্ষমতায় এসছে, কারা দুর্নীতি করেছে আমরা কিন্তু চিনি, এগুলোকে এখনই সাইড লাইনে ফেলে দেওয়া উচিত, এখনই। তাহলে আমরা বুঝবো যে সৎলোককে সামনে আনবে। এখন আমরা জানি এখন তো ট্রান্সপোর্ট সেক্টরের দায়িত্বে কে? স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছে। হ্যাঁ, আপনি আমার এলাকার থেকে শুরু করে অনেক জায়গায় তো বিএনপির লোক তো চাঁদাবাজিতে ইনভলভ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো তো 1000-এর উপরের নেতাকর্মীকে বহিষ্কার করছে
তাও থামানো যাচ্ছে না অর্থাৎ বিএনপির ভিতরে একটা ধারণা আছে তারা ক্ষমতা এসেই যেতেছে। সুতরাং এই জন্য আমি বলছি যে আপনার এইটা সৎ লোক, পরিপক্ক এবং নিষ্ঠাবান নেতৃত্ব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আকরামুল হাসান এবং মিস্টার আজিজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, অনেক আলোচনা ওনারা করেছেন এবং প্রায় মোটামুটি সুর তেমন খুব একটা ভিন্ন ছিল না, একই সুরে কথা বলেছেন। বাস্তবতাটা বাংলাদেশে এখন মোটামুটি একই রকম, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে বর্তমান সরকার, এক তো আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা না থাকবার 1,000টা কারণ আছে। বর্তমান সরকার তার সততা নিয়ে প্রশ্ন না থাকলেও তার কর্মকাণ্ডে এক ধরনের নৈরাশ্য অনেকের মধ্যে আছে। ভবিষ্যতে যারা আসবেন তাদের উপরে আস্থা রাখবার মতো এখনও তেমন কোনো কিছু তারা তৈরি করতে পারছে না, কিন্তু এটা বাস্তবতা যে হয়তো নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবেন। কিন্তু এই সকলের মধ্যে সমন্বয়, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংযোগটা আরও বেশি বাড়ানো দরকার, কেননা ওনারা বলছেন যে রাষ্ট্র পরিচালনা আসলে রাজনৈতিক বিষয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।